সুন্দরবন বিশ্বের সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বন, কিন্তু আমরা পর্যটন অঞ্চলগুলোতে যে সুন্দরবন দেখে থাকি সেটা আসলে অন্ধের হাতি দেখার মতো। আর তাই আজ আমি আপনাদের সুন্দরবনের এমন একটা অংশ দেখাবো যেটা হয়তো আপনি আগে কখনো দেখেননি। আমি আসলে অবস্থান করছিলাম সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি যে গ্রামটা আছে সেখানে, এবং এরপরে আর কোনো জনবসতি নেই। সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের নৌকা ঘাটায় বাঁধা ছিল, এখন শুধু অপেক্ষা জোয়ারের। বেলা বাড়ার সাথে সাথে জোয়ারের পানি উঠতে থাকে এবং আমাদের নৌকা সুন্দরবন অভিমুখে যাত্রা করে। সূর্যটা ঠিক মাথার উপরে, নদীতে পানি টইটম্বুর। আমরা চলেছি সুন্দরবনের গা ঘেঁষে বয়ে যাওয়া নদী দিয়ে। একটু পরেই ঢুকবো সুন্দরবনের অতল গহীনে। সুন্দরবনের ভিতরে এরকম ছোটোখাটো জালের মতো অনেক নদী বা যে খাল ছড়িয়ে আছে। এই নদী বা খালগুলো সমুদ্রে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। আর মূলত জঙ্গলের ভিতরে যাওয়ার জন্যে এই নৌকাই হচ্ছে একমাত্র বাহন। যখন জোয়ার থাকে, জোয়ারের ভিতরে জোয়ারের সময়ে শুধুমাত্র নৌকা নিয়ে যাওয়া যায়। আবার 6 ঘন্টার ভিতরে জোয়ার নেমে যাবে। তো এরকম ছোট ছোট খালের ভিতর দিয়ে আমরা সুন্দরবনের একেবারে গহীনে প্রবেশ করছি। তো এরকম গহীনে হয়তো সবার যাওয়ার সৌভাগ্য হয় না, কারণ অনেকগুলা রিস্ক এখানে আছে। সেটা হচ্ছে একমাত্র বন্য প্রাণী বা বন্য পশুর ভয় তো আছেই, বাঘের ভয় তো আছেই, জলদস্যুদেরও ভয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে পথ, এইটা যারা স্পেশালিস্ট না এই বিষয়ে, তাদের সাহায্য ছাড়া এখানে আসাটা উচিত না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখা যাচ্ছে যে স্থানীয় যে ভাইরা আছে তাদের সহযোগিতায় হয়তো আমরা এখানে আসতে পারছি, কিন্তু আপনারা নিজেরা কখনো এইভাবে ট্রাই করবেন না, তাতে বিপদের সম্ভাবনা বেশি। আর হয়তো আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা আর একেবারে জঙ্গলের ভিতরে। আমি যদি ড্রোনটা উঠাইতে পারতাম তাহলে হয়তো আপনাদের দেখাইতে পারতাম যে কতটা গভীরে, জঙ্গলের গভীরে আমরা আছি। এরকম ছোট ছোট খাল, এই যে নৌকাটা বেঁধে গেছে, যেখানে হয়তো পুরো নৌকাটা পাস করাও কঠিন। দক্ষ মাঝি ছাড়া চালনা করা এবং ফিরে যাওয়াটা কঠিন। তো ঠিক আছে, এখন জঙ্গলের গভীরে আরও যাব, যতদূর ঘোরানো যায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। চারিদিকে শুনশান নীরবতা, আর শুধুমাত্র কানে ভেসে আসছে নৌকার দাঁড়ের ছোপ ছোপ শব্দ। এভাবে যখন এগিয়ে চলেছি তখনই দেখা পেয়ে গেলাম আর একটা নৌকার, যেখানে জঙ্গল করা লোকজন কাঁকড়া ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে। বসে আছে এখানে কাঁকড়া ধরার জন্য, জঙ্গলের ভিতরে এভাবে কাঁকড়া ধরার জন্য বসে থাকে। অবাক হয়েছি বড় বড় পাইন গাছগুলো দেখে, ঠিক যেন শিল্পীর হাতে আঁকা বিভিন্ন রকম কারুকার্য, বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য। আর তাই সুন্দরবনে ঘুরতে এসে এরকম বড় গাছে ওঠার লোভ সামলাতে পারলাম না। আস্তে সামালকে সৈকত ভাই ওই যে ওই পাশে, সৈকত ভাই পাশে। হাই হাই হাই,
সুন্দরবনের কেওড়া গাছে নাকি বাইন গাছ, বাইন গাছের মুখে উঠে আছে। আর ওই যে নিচে আমাদের নৌকা। সুন্দরবনের ভিতরে এই যে পাশে খাল, আর এখানে আমাদের নৌকাটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর আমরা সবাই উঠছি হচ্ছে গাছে। মানে আপনারা যারা পার্কে যান ঘুরতে বা সমুদ্রে আসেন মংলা হয়ে দেখার জন্যে, তারা এইরকম মানে প্রাকৃতিক দৃশ্য না না দেখে মানে ওই যে মানে আপনার যান হচ্ছে পার্কে, এটাতে আসলে কোনো মজা নেই। ওই সুন্দরবন দেখে কোনো মজা নেই। এখানে রোমান্স আছে, সৌন্দর্য আছে, সেই সাথে সাথে একটু দুশ্চিন্তাও আছে। যাই হোক, মানে ধরো আমি গাছ থেকে অনেক কষ্ট করে নেমে আসলাম। সুন্দরবনে আসলে ভাই ওই মংলা সুন্দরবন দেখে কোনো লাভ নেই। সুন্দরবন যদি দেখতে হয় এইভাবে খালে এসে বা সমুদ্রের ভিতরে এসে। গহীনে তো যাচ্ছি, আল্লাহ জানে বাঘের দেখা মেলে কিনা, বাঘ মামার দেখা। এই যে কেওড়া গাছগুলো দেখছেন, এগুলোর পাতাই হরিণে খায়। আর এই কেওড়া ফলটা নাকি অনেক সুস্বাদু, যদিও আমি কখনো কেওড়ার আচার চেখে দেখিনি। যত জঙ্গলের গভীরে যাচ্ছি তত শুনশান নীরবতা কাজ করতেছে। আর সৌন্দর্য দেখে অবাক হচ্ছি, কি ভয়ঙ্কর সুন্দর। ডালটা মাথায় বেজে যাচ্ছে, আমরা এর মধ্যে চলে যাচ্ছি। মাইক্রোফোনে যদি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু বিষয়টা হচ্ছে যদি এখানে এই যে নৌকার দাঁড় চালানোর শব্দ বাদে আর একটা শব্দ যদি শোনা যায়, সেটা হচ্ছে মৌমাছির এই যে বন 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 একটা শব্দ, মানে এখানে প্রতিনিয়ত শোনা যাচ্ছে। কিন্তু হয়তো আপনার মাইক্রোফোনে অতটা আসতেছে না, কিন্তু আমরা কিন্তু কানে শুনতে পাচ্ছি যে মৌমাছি ওড়ার যে শব্দ, বন 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 একটা শব্দ হয়ে যাচ্ছে। এই মৌমাছিগুলো সকালবেলা চলে আসে মধু নিয়ে, আবার চাকে ফেরত যায়। এরকমভাবে এই যে শ্রমিক মৌমাছিগুলো মধু সংগ্রহ করে, যে মৌমাছি মানে মধুগুলো আপনাদের কাছে পৌঁছায় আর আবার। বনের ভিতর দিয়ে যতই প্রবেশ করছিলাম ততই যেন নতুন নতুন দৃশ্যের অবতারণা হচ্ছিল। একটা দৃশ্যের সাথে আর একটা দৃশ্যের যেন কোনো মিল নেই। আমাদের মাঝি শুধু যে শক্ত হাতে নৌকার দাঁড় টানছিলেন সেটাই না, বিভিন্ন বিষয়কে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছিলেন, অনেকটা গাইডের মতো। ৬-৭ কিলোমিটার অলরেডি আমাদের জার্নি করা হয়ে গেছে। মানে বনের ভিতর দিয়ে ৬-৭ কিলোমিটারেরও বেশি আমাদের জার্নি করা হয়ে গেছে। আমরা চলতেছি তো চলতেছি, আর কত দূর যে আসছি এটা তো ভিতর থেকে দেখে আন্দাজ করার কারণ মানে বোঝা যাবে না। চারিদিকে ওই একই রকম দেখতেছি, পিঠ দিয়ে ঠেলে দিলে দেখেন নৌকা কিভাবে কাত হয়ে যাচ্ছে। এরপরেও কমান্ডার সাহেব একটু মাঝখানে বসেন, আমাদের আর সমস্যা হবে না। কমান্ডার সাহেব, আমরা আজকে একটা সুন্দর মুহূর্ত পার করলাম। অ্যাডভেঞ্চার, অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। আমাদের জন্য অ্যাডভেঞ্চার, হয়তো আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের জন্য এটা যারা আসছে তাদের জন্য এটা অ্যাডভেঞ্চার না, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর আমাদের সাথে সহযোগিতায় যারা আসছে তাদের নিত্য দিনের প্রয়োজন। এই জঙ্গলে তাদের বাবা, জঙ্গল তাদের মা, এই জঙ্গল তাদের পেট, জঙ্গল তাদের জীবিকা। আমরা যখন আসছিলাম তখন কিন্তু জোয়ারের পানি এতটা ছিল না, কিন্তু এখন
জোয়ারের পানি বেড়ে গেছে, আর গাছের ডালগুলো, এই যে গাছের ডালগুলো তখন কিন্তু জেগেছিল, আর এখন এটা গাছের ভিতরে, যে পানির ভিতরে এগুলো ডুবে গেছে, তার মানে জোয়ারের পানি প্রচুর বেড়ে গেছে। এখনো জোয়ার চলছে? হ্যাঁ, জোয়ার এখনো চলছে, এখনো ফুলফিল হয়নি, 2 ঘন্টা চলবে, তারপরে আস্তে আস্তে ভাটার দিকে যাবে। তো এটাও একটা রিস্ক যে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে যদি ভাটা নেমে যায় তাহলে কিন্তু এই যে খালগুলোতে আর নৌকা চলবে না, তো সেক্ষেত্রে ফিরে আসাটাও অনেকটা টাফ হয়ে যাবে, অথবা দেখা যাচ্ছে পরবর্তী জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। আর পরবর্তী জোয়ার পর্যন্ত জঙ্গলে থাকা আরও একটা রিস্ক, কারণ হচ্ছে জন্য অপেক্ষা করা একই কথা। কারণ হচ্ছে যে যখন মানে জোয়ারের পানি থাকে না, তখন এই যে বাঘ বলেন বা অন্যান্য বন্য যে প্রাণী, হিংস্র প্রাণী বলেন, সেগুলো কিন্তু বিচরণ করে। আর জোয়ারের সময় সেগুলো একটা নির্দিষ্ট উঁচু জায়গায় গিয়ে তারা দেখা যাচ্ছে আশ্রয় নেয়। সো মানে ভাটার সময় এর ভিতরে অপেক্ষা করা মানে মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো অনেকটা। বনের ভিতর অনেকটা সময় অতিবাহিত করার পর আমরা অবশেষে আবার মূল নদীতে ফিরে আসি। 4.5 ঘন্টা নৌকায় করে জঙ্গলে কাটানোর পরে যে ফিলিংসটা আসছিল সেটা হচ্ছে যে না, আজকে সত্যি সুন্দরবন দেখলাম। অন্য এক সুন্দরবন দেখে এবং কিছুটা হইলেও আপনাদের দেখাতে পেরে আমি আনন্দিত। সেই সাথে সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।